Hello everyone, welcome to my class and also welcome to my channel Physics, the Godfather of Universe. তো আবার মাঝখানে আমার বাদ গিয়েছিল ভিডিওগুলো করতে, কারণ আমার দিদা এক্সপায়ার করে, তার জন্য আর কি মাঝে আমি কিছু ভিডিও বানাতে পারিনি। সো আবার এখন ভিডিওটা শুরু করবো বানানো। তো যাই হোক, তো ম্যাগনেটিজমে আমি তোমাদের লাস্ট যেটা টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা কোনো পরিবাহী কোনো লুপ, সেই পরিবাহী লুপের উপরে কতটা পরিমাণ টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি অ্যাপ্লাই করছি, মানে হচ্ছে BIAN বা NBIA বা BIA, টাউ ইকুয়াল টু BIA, এই ডেরিভেশনটা লাস্ট আমাদের হয়েছিল। তো টাউ ইকুয়াল টু BIA অবধি ডেরিভেশনটা আমরা লাস্ট করেছিলাম। তো তারপরে আমরা আর কিছু করিনি, এবং তার আগে আরেকটা করা হয়েছিল, সেটা হলো সমান্তরাল তারের প্রবাহ, এবং সেক্ষেত্রে যে যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই বিষয়টা করা হয়। তো যাই হোক, তো এই পার্টটা আমাদের আজকে শেষ হয় আগের দিন। তো আজকে আমরা মেইনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, সো গ্যালভানোমিটার নিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে বলে রাখি গ্যালভানোমিটারের কাজটা কি মেইনলি। তো এই যে গ্যালভানোমিটার থাকে, সেই গ্যালভানোমিটারের সাহায্যে তোমরা গ্যালভানোমিটার যে প্র্যাকটিক্যাল যারা করেছো তারা দেখেছো, যদিও তোমরা গ্যালভানোমিটারটা বুঝতে একটু প্রবলেম হলেও হতে পারে, কারণ হচ্ছে যে আমরা যদি প্র্যাকটিক্যাল করতাম, কারণ তোমাদের যেহেতু স্কুলটা বন্ধ তার জন্য প্র্যাকটিক্যালটা হচ্ছে না। তো প্র্যাকটিক্যাল করলে তাহলে পরে মিটার ব্রিজ প্র্যাকটিক্যালের সময় তাহলে তোমরা বুঝতে পারতে গ্যালভানোমিটার ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের সাহায্যে আমরা আমাদের ল্যাবে যে গ্যালভানোমিটারকে ইউজ করি তার সাহায্যে আমরা কি করি, তার সাহায্যে আমরা কারেন্টের ডিরেকশনটা বুঝতে পারি, বা বুঝতে পারি যে কোনো ডিভাইসের মধ্য দিয়ে বা কোনো মেশিনের মধ্য দিয়ে মানে কারেন্ট আদৌ প্রবাহিত হচ্ছে কিনা, বা প্রবাহ হলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, সেই বিষয়টা আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে গ্যালভানোমিটারে যে কাঁটা থাকে সেই কাঁটাটা ডিফ্লেক্ট হয়। সো ডিফ্লেকশনের সাহায্যে বোঝা যায় যদি গ্যালভানোমিটার কাঁটাটা ডান দিক থেকে বাঁ দিকে বিক্ষিপ্ত হয়, ডিফ্লেক্ট হয়, এবং তারপরে যদি একটা নির্দিষ্ট দিকে কারেন্ট যায়, এবং কোনো একটা কেসে যদি আবার বাঁ দিক থেকে ডান দিকে ডিফ্লেক্ট হয়, তাহলে পরে আমরা বলতে পারি যে কারেন্টটা অপোজিট ডিরেকশনে ফ্লো হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। সো গ্যালভানোমিটার এছাড়াও গ্যালভানোমিটারকে আমরা অ্যাজ এ ভোল্টমিটার বা অ্যাজ এন অ্যামিটার হিসেবে ইউজ করতে পারি। তো সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা পরের টপিক, সেটা আমরা পরে পড়বো। বাট অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটারে তো মেইনলি আমরা দু ধরনের গ্যালভানোমিটার পড়বো। একটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার এবং একটা হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার। দু ধরনের গ্যালভানোমিটার সম্বন্ধে আমরা আলোচনা করবো। তো আজকে প্রথমে আমরা চলকুণ্ডলী গ্যালভানোমিটার পড়বো, তারপর আমরা চলচুম্বক গ্যালভানোমিটার সম্বন্ধে পড়বো। এবার গ্যালভানোমিটারের যে ছবিটা, তো গ্যালভানোমিটারের ডিটেলস ছবিটা আমি 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 এই বোর্ডে আঁকছি না, দেখাচ্ছি না, কারণ অনেকটা বড়, একটা জটিল। তো ওই যে ছবিটা সেটা তোমাদের টেক্সট বুকে আছে, তো টেক্সট বুক থেকে তোমরা তোমাদের ছবিটা দেখে নিতে পারো, প্রবলেম নেই কোনো। তো দুটো গ্যালভানোমিটারের ক্ষেত্রে চলকুণ্ডলী বলি বা চলচুম্বকই বলি না কেন, টেক্সট বুক থেকে তোমরা ছবিটা সেক্ষেত্রে দেখে নিতে পারবে। কারণ ছবিটা খুব কমপ্লিকেটেড, কারণ ছবিটা যদি এখন আঁকতে চাই বোর্ডে তাহলে অনেকটা টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, তো বেকার, সেক্ষেত্রে আমি আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। তো ছবিটা তোমরা টেক্সট বুক থেকে দেখতে পারো, অথবা নেট থেকে দেখতে পারো, গুগল থেকে দেখতে পারো, বা ইউটিউবে দেখতে পারো ছবিটা। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো আমি ডাইরেক্ট যে আমাদের গ্যালভানোমিটারের যে মূল তত্ত্ব বা থিওরি, সেই মূল তত্ত্ব বা থিওরিতে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, এবং গিয়ে আমি আমার যে পড়াটা সেটা আমি শুরু করি। তো মেইনলি আমাদের যেটা পড়তে হবে সেটা দু ধরনের গ্যালভানোমিটার সম্বন্ধে, অনেক রকম টাইপের গ্যালভানোমিটার হয়। তো মেইনলি আমাদের যে গ্যালভানোমিটারটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার এবং চলচুম্বক গ্যালভানোমিটার। এই দুটো গ্যালভানোমিটার সম্বন্ধে আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো চলকুণ্ডলী গ্যালভানোমিটার সম্পর্কে আমরা প্রথমে পড়বো। তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো চলচুম্বক গ্যালভানোমিটার সম্পর্কে, বা চলচুম্বক গ্যালভানোমিটার একটা নাম হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তো এই দুটো গ্যালভানোমিটার সম্পর্কে আমরা কিন্তু আজকে আমাদের আলোচনাটা হবে। সো লেটস স্টার্ট। তাহলে প্রথম আমরা শুরু করি আমাদের প্রথম যে টপিক, দ্যাট ইজ চলকুণ্ডলী গ্যালভানোমিটার। সো লেটস স্টার্ট। ওকে, তাহলে বোর্ডে দেখো, আমি ছবি করছি, দেখো তাহলে। ওকে, সো তোমরা বোর্ডে ছবিটা দেখতে পাচ্ছ। এখানে বোর্ডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার্যনীতির যে ছবিটা, মানে আমরা ওর যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেই ওয়ার্কিং প্রিন্সিপাল উপর বেস করে ছবিটা এখানে অঙ্কন করেছি।
তো এখানে যে মেইনলি যে কার্যনীতিটা, সেই কার্যনীতি আমি একটু বলছি, যেটা তোমরা ভালো করে শোনো। যখন কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না, তখন কি হয়, তখন কুণ্ডলী এরূপ স্থির হয় যে তার তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হয় এবং ঝুলন রজ্জুতে কোনো পাক থাকে না। এই এই যে জিনিসটা, এটা একটা কুণ্ডলী, হ্যাঁ, এটা তড়িৎবাহী কুণ্ডলী। এবার যখন এই কুণ্ডলীর মধ্যে কোনো রকম কোনো কারেন্ট যায় না, তখন সেক্ষেত্রে ওই ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে এই যে কুণ্ডলীটা সেটা থাকে। তো ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছ, ম্যাগনেটিক ফিল্ড এই যে বি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড এভাবে আছে। তো নরমালি তখন কি হয়, তখন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে নরমালি যখন কোনো রকম কোনো কারেন্ট যায় না, তখন ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে কি থাকে, ও এভাবে ও নিজের তলটা কিভাবে স্থাপন করে রাখে। এবং সেক্ষেত্রে ঝুলন রজ্জুতে কোনো রকম কোনো পাক থাকে না। এই নিচে যেটা, সেটা হচ্ছে ঝুলন রজ্জু। এই ঝুলন রজ্জুটা স্ট্রেট থাকে, এটা পাক খাওয়া আছে, কারণ কারেন্ট যাচ্ছে তার জন্য। কেন পাক খাবে পরে বলছি। তো এখানে নরমালি কোনো রকম কি হয় না, কোনো রকম কোনো পাক খাওয়ার কোনো কিন্তু কোনো ডেডনেসই থাকে না, তাই তো? নরমাল একটা ওয়েতে থাকে। ওকে, এবং কি হয়, এবং এবং এরপর যখন কুণ্ডলী দিয়ে তড়িৎ প্রবাহ যায়, তখন কুণ্ডলী তড়িৎ প্রবাহ গেলে পরে চৌম্বক ক্ষেত্র অভিলম্ব ভাবে কুণ্ডলী নিজেকে স্থাপন করার চেষ্টা করে এবং বিক্ষিপ্ত হয়। সাপোজ এইটা যদি সেই কুণ্ডলীটা হয়, তোমরা যদি ভালো করে দেখো, এই যদি সেই কুণ্ডলীটা হয়, তো ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে আছে। এবার যখনই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সাথে সাথে কি হচ্ছে, কুণ্ডলীতে একটা টর্ক জেনারেট হবে, মানে এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স। কারণ ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালে আমরা আগের কেসে যে জিনিসটা করে আসছি, আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো, তো সেখানে কি হয় যে একটা টর্ক জেনারেট হয়। সো ডিউ টু দ্য টর্ক, তারপরে কি হচ্ছে, ওর একটা এরকম ভাবে ঘুরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তাই তো? এবং মানে চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে নিজেকে স্থাপনের চেষ্টা হবে, এরকম ভাবে ও একটা ঘুরে যাবে। এবার যখনই এভাবে ঘুরবে, সঙ্গে সঙ্গে কি হবে, এই যে নিচে যে ঝুলন রজ্জু, সেই ঝুলন রজ্জু থেকে একটা প্যাচ তৈরি হবে বা একটা টার্ন তৈরি হবে, তাই না? ঝুলন রজ্জু একটা প্যাচ বা একটা টার্ন তৈরি হবে সেক্ষেত্রে। ওকে, এবং এবং তার ফলস্বরূপ কি হয়, কুণ্ডলীর ওপর একটা বিপরীতমুখী দ্বন্দ্ব ক্রিয়া করে। আচ্ছা, এবং কুণ্ডলীর উপর কিছু বিপরীতমুখী দ্বন্দ্ব দেখতে বললাম আমি, এখানে দ্বন্দ্ব ক্রিয়া করে। তড়িৎ প্রবাহের জন্য দ্বন্দ্ব এবং ঝুলন রজ্জুতে পাকের জন্য বিপরীত দ্বন্দ্ব পরস্পরের সমান হলে কুণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় স্থির হয়ে দাঁড়ায়। এখন যদি এইবার ঝুলন রজ্জুতে যখন পাকটা যখন হবে, যখন ঝুলন রজ্জুতে পাকটা ধরবে, তারপরে ঝুলন রজ্জুতে দ্বন্দ্ব তৈরি হচ্ছে আর এখানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তাই যখনই এরকম একটা দ্বন্দ্ব হচ্ছে, যখন দুজনের মধ্যে আমার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হয়, ও কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় এখন স্থির হয়ে দাঁড়াচ্ছে। তাই কারেন্ট গেল, একটা দ্বন্দ্ব হলো দুদিকে, টর্ক তৈরি হলো, টর্কের জন্য ঘুরে গেল, আর ঝুলন রজ্জুতে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হলো। এবার যদি এই দ্বন্দ্বটা ঝুলন রজ্জুতে তৈরি দ্বন্দ্ব এবং এখানকার যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা যদি কি হয়, পরস্পরের সমান হয়, তাহলে কুণ্ডলী কি হয়, বিক্ষিপ্ত অবস্থায় স্থির হয়ে দাঁড়ায়। ওকে, এখন স্কেলের ওপর দর্পণ কর্তৃক প্রতিফলিত আলোকরশ্মির সরণ লক্ষ্য করে ওই বিক্ষেপ পরিমাপ করা হয়। তোমরা হায়ার ফিজিক্সে এক ধরনের প্র্যাকটিক্যাল করবে সেকেন্ড ইয়ারে, দ্যাটস কল্ড ব্যালিস্টিক গ্যালভোমিটার। এই যে জলকুণ্ডলী গ্যালভোমিটার, এটা ব্যালিস্টিক গ্যালভোমিটার। সেখানে দর্পণ থাকে, সেই দর্পণের উপর আলো ফেলা হয় এবং আলোর মুভমেন্ট দেখে আমরা মুভমেন্টের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা কিন্তু সহজেই ওই প্রতিফলিত আলোকরশ্মির সরণ লক্ষ্য করে আমরা কি করতে পারি, একটা বিক্ষেপ পরিমাপ করতে পারি। একটা হারমোনিক একটা বিক্ষেপ হয়, মানে কিরকম ব্যাপারটা বলি, ধরো এরকম ভাবে মোচড় এখানে এখানে চলে গেল, তো এবার এখানে মোচড় খেলো, এবার যেই মোচড় হচ্ছে, মোচড়ের জন্য আবার সোজা হয়ে যাচ্ছে, তাহলে ঘুরছে সোজা হচ্ছে, ঘুরছে সোজা হচ্ছে। একটা আলোর সোর্স রাখা, একটা দর্পণ রাখা হয়, এই আলোটা যখন দর্পণের উপর পড়ে, এরকম ভাবে একটা কি হচ্ছে, দর্পণের এই আলোটার এবং একটা স্কেল রাখা হয় উপর দিয়ে। তো এই স্কেলের উপর দর্পণের কি হয়, একটা সিম্পল হারমোনিক মোশন হয়। স্কেলের উপর দর্পণের একটা সিম্পল হারমোনিক মোশন হয়। সেই সিম্পল হারমোনিক মোশনের সাহায্যে আমরা টাইম পিরিয়ড সব বার করতে পারি। আর নট অনলি দ্যাট, আমরা বিক্ষেপটা বার করতে পারি। বলছে এই যে বিক্ষেপটি এবং এই যে বিক্ষেপটি হয়, সেই বিক্ষেপটি তড়িৎ প্রবাহের সমানুপাতিক হয়, তাই তো? এবং যে বিক্ষেপ যেটা থাকে, সেই বিক্ষেপটা হচ্ছে যেহেতু তড়িৎ প্রবাহ সমানুপাতিক, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য সমানুপাতিক হওয়ার জন্য আমরাও কিন্তু এখান থেকে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা, সেটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এই হচ্ছে গোটা জিনিসটা, আমি একটু কার্যনীতিটাও বললাম কি হয়। আচ্ছা, তো বইয়ের মধ্যে আছে, সেটা আরো একটু ভালো করে পড়ে নিতে পারবে, তাহলে বুঝতে পারবে কার্যনীতিটা। এবার আসি মূল তত্ত্বে। মূল তত্ত্বে যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এবিসিডি, এটা একটা চতুষ্কোণ, কি এটা একটা চতুষ্কোণ কুণ্ডলী। এই চতুষ্কোণ কুণ্ডলীটির দৈর্ঘ্যটা হচ্ছে এল এবং এর যে প্রস্থটা আমি ধরিনি, এই প্রস্থটা হচ্ছে বি, আমি মনে করলাম স্মল বি। এই চতুষ্কোণ কুণ্ডলীর দৈর্ঘ্যটা হচ্ছে এল এবং যে প্রস্থ, সেই প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে বি, স্মল বি। ওকে, প্রস্থটা হচ্ছে স্মল বি। ওকে, এবার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা বি ভেক্টর। পাক সংখ্যা যেটা, সেটা হচ্ছে স্মল এন এবং এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে আমরা হচ্ছে আই ধরে নিলাম, স্মল এন। যাই হোক, এখন মনে করলাম এই যে কুণ্ডলীটি থিটা কোণে বিক্ষিপ্ত হলো, যখন এই যে জিনিসটা কারেন্ট ফ্লো হলো, এই যে বিক্ষিপ্ত হলো, সাথে সাথে আমরা মনে করলাম কুণ্ডলীটি থিটা কোণে বিক্ষিপ্ত হলো। এই অবস্থায় কুণ্ডলী এক প্রকারের টর্ক অনুভব করে
এবং এই যে টর্কটি এবং সেই টর্কের যে মান, সেই টর্কের মানটা টাউ, যেটা আগের দিন পড়েছিলাম, দ্যাট ইজ BIAN। টর্কের ভ্যালুটা যেটা বের হবে সেটা হচ্ছে টাউ, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, BIAN। এতটা পরিমাণ টর্ক জেনারেট হয়। এবার এই টর্কের প্রভাবে কুণ্ডলীটি স্থিরাবস্থা থেকে বিক্ষিপ্ত হয়, হ্যাঁ, কিন্তু এর ফলে ঝুলন যে রজ্জুটি থাকে, এই যে জিনিসটা ঝুলন রজ্জুটি, এই ঝুলন রজ্জুটি কি হয়, ঝুলন রজ্জুটি কিছুটা পরিমাণে মোচড় পায় এবং কুণ্ডলীর ওপর, কুণ্ডলীতে একটা কি করে, বিরুদ্ধ দ্বন্দ্বের সৃষ্টি করে এবং কুণ্ডলীকে প্রাথমিক অবস্থায় ফেরানোর চেষ্টা করে। স্বাভাবিকভাবেই যখন এটা টান খেয়ে যাচ্ছে, মোচড় তৈরি হচ্ছে, সেই মোচড়টা আবার কি করবে, ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, তাই তো। এবং মোচড়ের দরুন ব্যবর্ত দ্বন্দ্বের ভ্রামক যদি সি হয় এবং দ্বন্দ্বের ভ্রামক যদি সি হয় এবং থিটা মোচড়ের দরুন যে ব্যবর্ত দ্বন্দ্বটা হয়, সেই ব্যবর্ত দ্বন্দ্বটি হয় হলো সি থিটা। তাই ব্যবর্ত দ্বন্দ্ব যেটা, বা যেটাকে আমরা বলে থাকি টরশনাল রিজিডিটি, টরশনাল রিজিডিটি, এটা একটা হায়ার ফিজিক্সের টার্ম। আমি একটু বলি ব্যাপারটা কি। তোমরা প্রত্যেকে কৃন্তন বিরন, কৃন্তন বিকৃতি জিনিসটা পড়েছো, মনে পড়ে নিশ্চয়ই? রিজিডিটি, রিজিডিটি। তো ব্যবর্ত দ্বন্দ্বের ভ্রামক সি আর কতটা পরিমাণে কোণে ঘুরে গেল থিটা, তো টরশনাল রিজিডিটি যেটা দাঁড়ায় সেটা সি থিটা। তোমরা প্রত্যেকে ওই ইয়েটা পড়েছিলে হয়তো, ওই কি বলে, কৃন্তন বিরন কিংবা শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেন, আর যে দৃঢ়তা গুণাঙ্ক পড়েছিলে। তো ব্যাপারটা সেরকম, এই ব্যবহৃত দ্বন্দ্ব যেটা সেটা দৃঢ়তা গুণাঙ্কের মতো। দৃঢ়তা গুণাঙ্কের কাজটা কি, বা শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেনের কাজটা কি? কাজটা হচ্ছে কোনো রকম কোনো আমরা হচ্ছে মানে সাইজ চেঞ্জ না করবে না, কোনো রকম জাস্ট কি করে, সাইজ ফাইজ কোনো চেঞ্জ হবে না, আয়তন বা আকার কোনো আয়তন ফায়তন কোনো পরিবর্তন হবে না, জাস্ট শেপের পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমরা একটা দেশলাই বাক্স নিয়ে, যদি দেশলাই বাক্সের মাথায়, সাপোজ আমি এখানে দেখাচ্ছি দেশলাই বাক্স আছে এখানে আমার, তো সাপোজ যদি দেশলাই বাক্সটা নিয়ে এরকম যদি দেশলাই বাক্সটা হয়, সেই দেশলাই বাক্সটা নিয়ে যদি দেশলাই বাক্সের উপর এরকম একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করে দেখো দেশলাই বাক্সটার কি হচ্ছে, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো, জাস্ট আকারে পরিবর্তন হচ্ছে। তাই এই ধরনের যে ফোর্সটা, এই ধরনের ফোর্সটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ফোর্স, এবং পাশাপাশি শিয়ারিং স্ট্রেস আর শিয়ারিং স্ট্রেন বলা হয় থাকে, বা এটাকে আমরা বলতে থাকি, বা এটাকে, এবং এই যে গুণাঙ্কটা পাই, সেই গুণাঙ্কটাকে বলা হয় রিজিডিটি মডুলাস, F/θ যেটাকে বলা থাকে। তো সেই জিনিসটা এখানে হচ্ছে ব্যবহৃত দ্বন্দ্বটা বার করতে চলেছি, মানে আমরা কি, আমরা হচ্ছে বলতে পারো এন, আমরা এখানে এনটাকে এখানে সি দিয়ে এক্সপ্রেস করেছি, মানে ফোর্সটা আমরা অ্যাকচুয়ালি বার করতে চলেছি। মানে বিষয়টা হচ্ছে এরকম, n ইকুয়ালস টু হোয়াট, n ইকুয়াল টু পীড়ন বাই বিকৃত, মানে F/A/θ। তো আমরা হচ্ছে F/A এটা বার করতে চাচ্ছি, দ্যাট ইজ F/ ইকুয়ালস টু n থিটা। সো এটাকেই বলা হচ্ছে ব্যবহৃত দ্বন্দ্ব বা টরশনাল রিজিডিটি। ব্যাপারটা এরকম। এটা আরেকটু ক্লিয়ার হবে হায়ার ফিজিক্সে যখন আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বা নরমাল, যাই হোক। তো এই ব্যবহৃত দ্বন্দ্বের যে ভ্রামকটা, সেই ব্যবহৃত দ্বন্দ্বের ভ্রামকটার পরিমাণ কত দাঁড়ালো, সেই ব্যবহৃত দ্বন্দ্বের ভ্রামকের পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে সি থিটা, যেটা বললাম। যাই হোক, এখন যেহেতু কুণ্ডলীটি স্থির অবস্থায় আছে, মানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে এখন, তাহলে আমার টাউ, মানে এটা হচ্ছে ব্যবহৃত দ্বন্দ্ব, তাহলে টাউ নিজের একটা দ্বন্দ্ব আর BIAN নিজের একটা দ্বন্দ্ব। এবার কুণ্ডলীটি স্থির থাকার শর্তটা কি, আমি আগেই বলেছি, কুণ্ডলী স্থির থাকার শর্ত হচ্ছে তখনই যখন এই মানে ম্যাগনেটিক ফিল্ড আর এই ফোর্সের জন্য তৈরি দ্বন্দ্বটা, যখন এই মানে এই স্প্রিং এর দরুন বা এই যে নিচে যে প্যাচটা আছে এর দরুন, মোচড়ের দরুন যে দ্বন্দ্বটা যদি সমান হয়, তাহলে পরে কি হয়, তাহলে পরে কুণ্ডলীটি স্থির অবস্থা থেকে বিক্ষিপ্ত অবস্থায়, মানে তখন মরবে না, মানে এরকম বিক্ষিপ্ত হয়ে ও স্থির হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে স্থির থাকার শর্তের ক্ষেত্রে আমরা বলতে পারি দ্যাট ইজ BIAN, দ্যাটস ইকুয়ালস টু হোয়াট, সি থিটা। This is BIAN, that's equals to c theta, or I, that's equals to c by BAN into theta. এবার c by BN, it's a constant quantity. c হচ্ছে ব্যবহৃত দ্বন্দ্বের ভ্রামক, b ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, a এরিয়া, এটাও কনস্ট্যান্ট, সরি হ্যাঁ, a হচ্ছে সেই এরিয়াটা মানে LB, এটাও কনস্ট্যান্ট, আর n হচ্ছে টার্ন, নাম্বার অফ টার্ন, এটাও কনস্ট্যান্ট। জাস্ট ভ্যারিয়েবল কোয়ান্টিটি হচ্ছে I আর থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি I প্রপোর্শনাল টু থিটা, কারণ এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলে। এবং আমি আগেই বলেছিলাম, গোড়াতেই বলেছিলাম, যেখানে কারেন্টটা মোচড়ের উপর ডিপেন্ড করে, আমি কারেন্ট যত বাড়াবো তত বেশি মোচড় হবে, যত বেশি এখানে কারেন্টটা বাড়াবো তত থিটার ভ্যালুটা তত বেশি হবে। ওকে, এবার যে জিনিসটা আসলে সেটা সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি অফ দ্য মেশিন বা সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার, সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের আরেকটি নাম হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার, ব্যালিস্টিক গ্যালভানোমিটার বলা হয় থাকে এই গ্যালভানোমিটারকে। ওকে, তো সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার আমরা কি করে ক্যালকুলেট করব? এখানে আমরা দেখলাম I c theta by NBA, I equal to c theta by NBA, or theta that's equals to NBA by C into I, NBA by C into I. Okay, so d theta by di
that's equals to NBA by C. So d theta by di that's equals to what? NBA by C. এই যে d theta by di, এই d theta by di কে বলা হয় প্রতি একক প্রবাহ মাত্রা কুণ্ডলীর বিক্ষেপ কোণ। এই d theta by di কে আমরা কি বলে থাকি? প্রতি একক প্রবাহ মাত্রা কুণ্ডলীর বিক্ষেপ বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল পার ইউনিট কারেন্ট। ডিফ্লেকশন অ্যাঙ্গেল পার ইউনিট কারেন্ট। ওকে, সেই ডিফ্লেকশন অ্যাঙ্গেল পার ইউনিট কারেন্ট যেটা আমরা পেলাম দ্যাট ইজ NBA বাই C। এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যে যন্ত্রটিকে যদি সুবিধি করতে হয়, সুবিধি করতে গেলে পরে আমার NAB এর ভ্যালু বাড়াতে হবে। মানে d theta di মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট বা রেট অফ চেঞ্জ অফ ডিফ্লেকশন অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু কারেন্ট, তাই তো? তার মানে এই d theta di কে বৃদ্ধি করতে গেলে তাহলে d theta di যত বাড়বে তত যন্ত্রের সেন্সিটিভ হবে। তাহলে কখন বাড়বে? বাড়বে তখন যদি n-টা বাড়ায়, নাম্বার অফ টার্নস বাড়ার পরে, যদি b-টা বাড়ায় বা যদি ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি বাড়ানো যায় তাহলে পরে d theta di বৃদ্ধি পাবে। পাশাপাশি যদি a মানে ক্রস সেকশন এরিয়া, মানে আমি যত এটাকে বড় করব এরিয়াটা তো বাড়বে, তত কি হবে? তত d theta di বাড়বে। এবং পাশাপাশি c এর মান যত কম হবে, মানে ব্যবহৃত দ্বন্দ্বের ভ্রামক c, এই c এর মান বা টর্সনাল রিজিডিটি, এই টর্সনাল রিজিডিটি যত কম হবে তত কি হবে? তত কিন্তু d theta di এর ভ্যালুটা আমার বাড়বে। যত কমানো হবে তত d theta di। তো দিস ইজ আওয়ার মুভিং পয়েন্ট গ্যালভানোমিটার অর ব্যালিস্টিক গ্যালভানোমিটার। তো দেখে নাও। Now, our next topic is that is চলচুম্বক গ্যালভানোমিটার বা ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ওকে, তো এই গ্যালভানোমিটারের এখানেও যে আমাদের যে মেইন ছবিটা, সেই মেইন ছবিটা তোমরা দেখে নিতে পারো বইয়ের থেকে, বাট আমি এখানে জাস্ট একটা ছোট পার্ট দিয়ে গেছি। সেটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে একটা আমাদের শলাকা চুম্বক থাকে, হ্যাঁ? তো এই সেই শলাকা চুম্বক, এবং শলাকা চুম্বকের মধ্য দিয়ে যে ডট লাইনটা করে সেটা চুম্বক মধ্যতল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পদার্থের চুম্বক ধারণা নামক একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এই শলাকা চুম্বকের এই ব্যাপারটা ডিটেলসে আমরা আলোচনা করব। সেটা যে ভূ চুম্বক এইখানে আলোচনা করার সময় সেক্ষেত্রে আমরা ব্যাপারটাকে পড়বো ডিটেলসে। বাট জাস্ট এখানে কিছু কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে যে চুম্বকটা নাম হয়েছে সেটা ভূ চুম্বক, এজ এ ভূ চুম্বক ট্রিট করা হয়েছে। মানে NS দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা ভূ চুম্বক। এই ভূ চুম্বকের মাঝখান থেকে যেটা চলে যায় সেটা চুম্বক মধ্যতল, ঠিক আছে? সেটা আমরা ওইখানে ডিটেলস আলোচনা করবো। এখানে জাস্ট একটু ভালো করে দেখে নাও। এবং এই যে চুম্বকটি, সেই চুম্বকটির অনুভূমিক উপাংশ যেটা, সেই অনুভূমিক উপাংশটা হচ্ছে B0 এবং উল্লম্ব উপাংশ যেটা সেটা হচ্ছে B। ওকে, এবার ভেতরে একটা বৃত্তাকার কুণ্ডলী থাকে, সেখানে এই চুম্বকটা যদি রাখা হয়, সেই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে স্মল r এবং এর পাক সংখ্যাটা হচ্ছে ক্যাপিটাল M। এখন যদি কুণ্ডলীটির মধ্য দিয়ে স্মল i পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যে কুণ্ডলীটার নাম হয়েছে তার মধ্য দিয়ে যদি আমরা স্মল i পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে কুণ্ডলীর তলের অবিলম্বে চৌম্বক ক্ষেত্র যেটা হবে, কুণ্ডলীর তলের অবিলম্বে চৌম্বক ক্ষেত্র B যেটা হবে সেটা হচ্ছে μ0 Ni বাই 2r। সেক্ষেত্রে B যেটা পাওয়া যায় সেটা হচ্ছে μ0 Ni বাই 2r, যেটা অলরেডি আমরা আগে দেখেছি। এই জিনিসটা সম্বন্ধে পড়েছিল তোমরা, তাই তো? B যেটা হয় সেটা হচ্ছে μ0 Ni ডিভাইডেড বাই 2r। এবার চৌম্বক শলাকা যদি যথেষ্ট ছোট হয়, মানে এখানে শলাকা চুম্বকের নাম হচ্ছে NS, এটা যদি যথেষ্ট ছোট হয় তাহলে চুম্বকের যে কোনো মেরুই খুব সহজেই কিন্তু সাম্যাবস্থায় আসে। এখন আমরা মনে করলাম B এবং B0 এই দুটি হলো চৌম্বক প্রাবল্যের দুটো উপাংশ। আমরা এখানে চৌম্বক প্রাবল্য, এই চৌম্বকের যে চৌম্বক প্রাবল্য সেটাকে মনে করলাম B'। এই B' এর দুটো উপাংশ মনে করলাম B0 আর B। এটা হচ্ছে অনুভূমিক এবং এটা হচ্ছে উল্লম্ব, এবং অবভিয়াসলি B'-টা B0 এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, দেখতে পাচ্ছ, তাই তো? এবং যেখানে B0 হলো লব্ধি চৌম্বক প্রাবল্যের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি যে B0 that's equals to B dash cos theta আর B that's equals to B dash sin theta। এটা হাতে বলতে পারি আমরা B and equals to B dash sin theta, and not only that, tan theta, so tan theta that's equals to B by B0, so B that's equals to B0 tan theta, and B equal to what? μ0 Ni by 2r, that's equals to B0 tan theta।
That's equals to what? That's equals to b0 tan theta. So what will be the value of I? That's equals to 2r b0 by mu 0 n into tan theta. Okay. So I equals to b0 by mu 0 n by 2r into tan theta. So I that's equals to b0 by a mu 0 n by 2r a termটাকে বলা হয় g, which is known as g, that's equals to mu 0 n by 2r, which is known as galvanometer constant, which is known as what? Galvanometer constant বা galvanometer ধ্রুবক, যেটাকে আমরা বলে থাকি galvanometer constant বা galvanometer ধ্রুবক এই বলে এটাকে বলা হয়ে থাকে। So I equal to b0 by g into tan theta, and this b0 by g is nothing but k, this b0 by g which is nothing but k. So I that's equals to k tan theta, where k that's equals to b0 by g, এটাকে বলা হয় গ্যালভানোমিটারের লঘু ধ্রুবক, গ্যালভানোমিটারের লঘু ধ্রুবক, গ্যালভানোমিটারের লঘু ধ্রুবক বলা হয় থাকে। সো I equals to what? I equals to k tan theta, বা এখান থেকে আমি আরেকভাবে বলতে পারি that is I which is proportional to tan theta, I which is proportional to tan theta। যেহেতু এখানে tan theta সাথে রিলেশনশিপ আছে এখানে, তার জন্য এই ধরনের গ্যালভানোমিটারকে বলা হয় থাকে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। যেহেতু tan theta সাথে একটা ছোট রিলেশন পাওয়া যায়, তার জন্য এই ধরনের গ্যালভানোমিটারকে আমরা বলতে পারি ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ওকে, সো নাও সেন্সিটিভিটি। এখন এই গ্যালভানোমিটারের আগেরটাতে যেরকম আমরা একটা সেন্সিটিভিটি ক্যালকুলেশন করলাম, তো এখানেও আমরা সেন্সিটিভিটি ক্যালকুলেশন করব। সো দ্য সেন্সিটিভিটি অফ দ্য গ্যালভানোমিটার, সেন্সিটিভিটি অফ দ্য গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটারের যে সেন্সিটিভিটি, সেটা সেন্সিটিভিটি কিরকম হবে? সো we here I that's equals to k tan theta. So di d theta that's equals to k sec square theta. So k sec square theta. So finally di that's equals to k sec square theta d theta. K sec square theta d theta. এখন both side আমরা I দিয়ে ভাগ করলাম। So what we get? Di by I that's equals to k sec square theta by I into d theta. So k sec square theta by I into d theta. Now what is the value of I? I is nothing but k tan theta. So di by I, that is k sec square theta by k tan theta d theta. Now k cancel. তাহলে sec square theta এখান থেকে যেটা পাচ্ছি আমি, that is di by I, that is sec square theta 1 by tan theta is cot theta d theta. So what is sec square theta? So di by I, that is 1 by cos square theta into cos theta by sin theta d theta. তাহলে একটা cos ক্যান্সেল হয়ে যাচ্ছে। So di by I, that is 1 by sin theta cos theta d theta, that is 1 by sin theta cos theta d theta। এখন উপর নিচে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 by 2 sin theta cos theta d theta. So what we get? That is 2 by sin theta cos theta d theta. That means what we get? That is di by I, that's equal to 2 by 2 sin theta cos theta is sin 2 theta, 2 by sin 2 theta d theta. Okay, fine. So finally the value of d theta, that will be sin 2 theta by 2 into di by I. Sin 2 theta by 2 into di by I. So this is what? The d theta. Then a deflection angle, তাই তো? So deflection angle or deflecting angle. তো এই যে d theta পেলাম, সেই d theta কি? সেই d theta হচ্ছে আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল বলা যেতে পারে বা ডিফ্লেক্টিং অ্যাঙ্গেল বলা যেতে পারে।
Now let us do some special cases. Okay, so যদি অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের অর্থাৎ নির্দিষ্ট আনুপাতিক পরিবর্তন মানে নির্দিষ্ট আনুপাতিক পরিবর্তন d থিটা বাই i di বাই i এর জন্য নির্দিষ্ট আনুপাতিক পরিবর্তন এই di বাই i এর জন্য বিক্ষেপ কোণ যে d থিটা সেই d থিটা যে সর্বোচ্চ হওয়ার যে শর্ত সেই সর্বোচ্চ হওয়ার শর্তটা কি হবে আমরা জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত প্লাস 1 মানে d থিটা ম্যাক্সিমাম কখন হবে আমি সেটা বলতে যাচ্ছি সো আমরা জানি যে সাইনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেই সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় সো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু প্লাস 1 তো এই ক্ষেত্রে যেটা হবে that is sin 2 theta max that's equals to plus 1 so sin 2 theta max that's equals to sin obviously pi by 2 so theta max that's equals to pi by 4 so theta value যদি ম্যাক্সিমাম যদি theta value pi by 4 হয় তাই তো তাহলে pi by 4 যদি হয় যদি sin এর ভ্যালু প্লাস 1 হয় তাহলে থিটাটা যা ডিফ্লেকশন যেটা সেটা ম্যাক্সিমাম হবে এবং সেই ম্যাক্সিমাম ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কত সেই ম্যাক্সিমাম ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার pi by 4 so this is the special case okay fine so দেখেন একবার গো টু ক্যালকুলেশনটা যদিও ছবিটা মুছে দিয়েছি আই থিংক লাগবে না হয়ে গেছে বাট দ্য লাস্ট ক্যালকুলেশন দ্যাট ইজ দ্য সেন্সিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এটা একটু দেখে নাও ওকে তো আজকে আমরা যেটা দেখলাম মেইনলি দুই রকম টাইপের ক্যালকুলেটর দেখলাম দ্যাট ইজ ব্যালিস্টিক যেটাকে বলা হয় চলকুণ্ডলী ক্যালকুলেটর এবং এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ট্যানজেন্ট ক্যালকুলেটর বা চলচুম্বক ক্যালকুলেটর তো দুটো ক্যালকুলেটর সম্বন্ধে আজকে আমরা দেখলাম আলোচনা করলাম তো নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ গ্যালভোমিটার থেকে অ্যামিটার কি করে তৈরি করা হয় এবং গ্যালভোমিটার থেকে ভোল্টমিটার কি করে তৈরি করা হয় এবং তারপর আমরা নেক্সট চ্যাপ্টার যেটা সেই নেক্সট চ্যাপ্টার ঢুকে পড়বো মানে এই চ্যাপ্টারটি পার্ট 2 এই চ্যাপ্টারটি যে সেকেন্ড পার্ট সেই সেকেন্ড পার্টে আমরা ঢুকে যাব ওকে সো আজকে যে টপিকটা দুটোই অত্যন্ত ইম্পর্টেন্ট দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ তো আগে থেকে এখানে আমি বলতে পারছি না যে কোনটা আসার সম্ভাবনা বেশি হায়ার সেকেন্ডারিতে দুটোই ভালো করে পড়তে হবে কারণ গত বছর যদি প্রশ্ন হতো তাও একটা প্রেডিকশন করা যেত বাট এখানে ব্যাপারটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল কোনটা আসে না আসে তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে দুটোকেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে তো যাই হোক তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ওই গ্যালভোমিটার থেকে অ্যামিটার এবং গ্যালভোমিটার থেকে ভোল্টমিটার এটা নিয়ে সো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ওটা নিয়ে দেখা হবে এবং নেক্সট দিনই আমরা নিউ চ্যাপ্টার শুরু করে ফেলবো অ্যান্ড বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি নতুন চ্যাপ্টারে তোমরা অলরেডি বাড়িতে পড়াটা শুরু করে দিতে পারো কি কি জিনিস আমি বলি সেটা হচ্ছে আমরা যে দ্বিমেরুটা পড়েছিলাম তড়িৎ দ্বিমেরু সেই একই রকমভাবে চৌম্বক দ্বিমেরু আছে তড়িৎ দ্বিমেরুর যে 3টে স্পেশাল কেস অ্যাপ্লিকেশন হয়েছিল সেই 3টে অ্যাপ্লিকেশন করবে এখানে এটা করে রাখতে পারো আর কিছু টুকটাক ছোটখাটো থিওরি আছে দ্যাটস ভেরি ইজি তো সেটা বই থেকে পড়ে নিতে পারো হ্যাঁ তো দেখবে যে তড়িতের সাথে মানে সেকেন্ড চ্যাপ্টারে তোমরা যদি দুয়ারির বই ফলো করো ছায়া প্রকাশনীর তাহলে দেখতে হবে যে তড়িতের যে চ্যাপ্টারটা মানে প্রাবল্য বিভাগের যে চ্যাপ্টারটা সেই প্রাবল্য বিভাগের চ্যাপ্টারের সাথে অনেক মিল আছে অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইজ আমরা যে তড়িৎ বিভাগ পড়েছিলাম যেমন চৌম্বক বিভাগটা আছে সেটাও পড়ে নিতে হবে এবং সেখানেও আমরা দেখেছিলাম E = মাইনাস গ্র্যাড ভি তো সেই সেম জিনিস E = মাইনাস গ্র্যাড ভি এখানে আছে বইয়ের মধ্যে সেখানে নট ই দ্যাট ইজ B = মাইনাস গ্র্যাড ভি এই জিনিসটা তোমরা এখান থেকে পড়ে নেবে বইয়ের থেকে একই জিনিস তো আলাদা কিছু নেই আমার ইয়েটাও পড়তে পারো একই রকম জাস্ট একটু ছবিটা চেঞ্জ হবে কিছুই নয় তো আর বাকি টুকটাক কিছু ব্যাপার যেমন চুম্বকের মেরু শক্তি এই ধরনের জিনিসপত্র বা মিউ নটের ব্যাপার স্যাপার হ্যাঁ বা যেটা পারমিয়াবিলিটি সেটা বা পড়া চৌম্বক ধ্রুবক এই ব্যাপারগুলো একটু পড়ে নিতে হবে ভালোভাবে তো যাই হোক তো এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা তোমরা একটু পড়ে নাও কারণ এটা আমি আর পড়াবো না আমি ডাইরেক্ট যে টর্ক ফর্কের ব্যাপার থেকে ঢুকবো আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানকার সেটা নিয়ে আমাকে ঢুকতে হবে তো নেক্সট আমি তোমাদের দেখা হচ্ছে গ্যালভোমিটার থেকে ভোল্টমিটার এবং অ্যামিটার এর অ্যাপ্লিকেশনটা এবং তার সাথে আমাদের নিউ চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো গুড বাই